উদ্বোধন উপলক্ষে আজকের এই যে সংক্ষিপ্ত সমাবেশ, এই সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত পিরিজপুরের বিভিন্নভাবে আসলে আপনাদের পক্ষে যারা ন্যায়ের জন্যে, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্যে যারা বিভিন্ন পথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, করছেন, সেই নেতৃবৃন্দ যারা এখানে মঞ্চে আছেন, যারা বাইরে থেকে শুনছেন, তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এইটা একদিক থেকে আমাদের জন্য আজকে খুব আনন্দের সময়, আবার একদিক থেকে খুব কষ্টেরও সময়। এটা জুলাই মাস। এই জুলাই মাসে আমাদের সন্তানেরা দুনিয়ার ইতিহাসে সবচেয়ে কঠিনতম যে লড়াই, সে লড়াই তারা শুরু করেছিল এবং অগাস্ট মাসে আসলে তারা বিজয়ী হয়েছিল। দুনিয়ার সবচেয়ে কঠিনতম লড়াই বলতেছি এই কারণে, আমরা যত লড়াই দেখছি সেই লড়াইগুলি হয় এরকম যে আপনাকে পুলিশ আক্রমণ করে, আপনাকে অন্য কেউ আক্রমণ করে, আমরাও যারা আসলে লড়াইয়ে থাকি, প্রতিবাদ করি, এরা যখন কেউ লাঠি নিয়ে আসে আমরা তখন লাঠি নিয়ে যাই, কেউ ঢিল নিয়ে আসে ঢিল নিয়ে যাই, এবং যখন বন্দুক নিয়ে আসে, টিয়ার গ্যাস নিয়ে আসে, তখনও পর্যন্ত আমরা চেষ্টা করি আমাদের কাছে যা আছে তা দিয়ে প্রতিরোধ করার। কিন্তু এবারের জুলাইয়ে যে লড়াইয়ের যে নমুনা, সেই নমুনাটা হচ্ছে অন্যরকম। 4 তারিখে এটা স্পষ্ট হয় নাই, কিন্তু 16 তারিখে স্পষ্ট হয়েছিল যে আমাদের ছেলেরা বন্দুকের সামনে, আসলে বুক নিয়ে দাঁড়াইছিল। এই প্রথম দুনিয়ার ইতিহাসে অনেকেই আসলে গুলিবিদ্ধ হয়, মারা যায়, কিন্তু গুলি হচ্ছে, এই গুলির সামনে কেউ বুক চিতিয়ে দাঁড়ায় প্রথমবারের পরে দ্বিতীয়বার গুলি খাইতেছে, তৃতীয়বার গুলি খাইতেছে, কিন্তু লড়াই থেকে সরে যাচ্ছে না। এইরকম ঘটনা আমাদের সন্তানরা আসলে এইবার ঘটাইছে। এই জন্যে পুলিশকে বলতে হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে যে স্যার একজনের মারলে একজনই মরে, বাকিগুলি নড়েও না, সরেও না। হ্যালো, তো ওনারা বলছে যে একজনে মারলে একজনই নড়ে, বাকিগুলি নড়েও না, সরেও না। এই যে পরিস্থিতির ভেতর দিয়ে বাংলাদেশের মানুষ 71-এর যুদ্ধের পরে সবচাইতে বেশি মানুষ সবচাইতে কম সময়ে মারা গেছে এইবারের জুলাই মাসে, সেরকমের জুলাই মাসে আপনাদের সামনে আমি দাঁড়াইছি। আজকে আপনারা যখন এইখানে আমরা দাঁড়াইছি আপনাদের নিয়ে, রাষ্ট্র সংস্কারের অন্য ছেলেরা আজকে যাত্রাবাড়িতে দাঁড়াইছিল। যাত্রাবাড়ি হচ্ছে এরকম একটা জায়গা যেটাকে আসলে এইবারের 24-এর অভ্যুত্থানে একটা দুর্গ মনে করা হয়েছে, যে যতই পুলিশ আসছে স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মারছে, ছেলেদেরকে টার্গেট করে গুলি করে মারছে, বাড়িতে বাড়িতে রাতের বেলায় দিনের বেলায় মারছে, রাতের বেলায় পাহারা দিয়ে রেড দিয়ে তাদের তুলে আসছে, কিন্তু যাত্রাবাড়িকে আসলে মুক্ত করতে পারে নাই পুলিশ। এটা পুলিশের পক্ষে যায় নাই, এটা সেনাবাহিনীর পক্ষে যায় নাই। যাত্রাবাড়ি বাংলাদেশের মানুষের পক্ষে, প্রতিরোধের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছিল। আজকে আমি এইখানে বক্তৃতা করতেছি, আমাদের ছেলেরা আজকে যাত্রাবাড়িতে প্রোগ্রাম করছে। এই হচ্ছে জুলাই মাস। সারা বাংলাদেশে আজকে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আজকে কথা বলতেছে, কিন্তু কথা বলার মধ্যেই যেই কথাটা বলার জন্য আপনাদের সামনে এইখানে আমি সংক্ষেপে যেটা বলতে চাইব, সেটা হচ্ছে এই যে আমাদের ইতিহাসে আপনারা যদি দেখেন, ব্রিটিশ আমল থেকে আজকে পর্যন্ত ক্ষুদিরামের অভাব হয় নাই, আবু সাইদের অভাব হয় নাই,
নূর হোসেনের অভাব হয় নাই। আমরা বারবার লড়াই করছি, আমরা বারবার বিজয় অর্জন করছি, কিন্তু যেটা আমরা পারি নাই সেটা হচ্ছে বিজয়ের পরে এই বিজয়ের ফলাফল আমরা জনগণের জন্য নিয়ে যাইতে পারি নাই। বারবার আমাদের বিজয় হাতছাড়া হয়েছে, বারবার বিজয়কে ব্যাহত করা হয়েছে, বারবার বিজয়কে আসলে ভুল পথে নিয়ে কায়েমি স্বার্থবাদীরা তাদের স্বার্থে ব্যবহার করছে। 24 সালের অভ্যুত্থানের পরেও 1 বছর যায় নাই, এখনই আবার এই রকমের এই অভ্যুত্থানকে ব্যর্থ করে দিয়ে যারা লুটেরা, যারা খুলি, যারা চুরি বাটপারি করে, যারা পাচার করে, এই লড়াইয়ের ফলকেও ব্যাহত করে তাদের দিকে নিয়ে যাওয়ার আবার নতুন করে চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে ব্যাপার, কেবলমাত্র লড়াই জিতলে চলবে না। এই মুহূর্তে দরকার রাষ্ট্রের সংস্কার, সংবিধানের সংস্কার, শিক্ষার সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার। আপনাদের একটা কথা বলি, আমরা যখন বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের কথা বলা শুরু করেছিলাম, আমাদেরকে নিয়ে লোকজন হাসাহাসি করত। আমরা যখন বাংলাদেশে সংবিধানের পরিবর্তনের কথা, সংস্কারের কথা বলেছি, আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে। বলছে এই বাংলাদেশে রাজনীতিতে আবার সংবিধানের আলাপ কিভাবে হয়? এইখানে তো টাকা না দিলে মানুষ, চা না দিলে কথাই বলে না, আপনি সংবিধান কিভাবে বাংলাদেশের মানুষকে, কিভাবে রাজনীতিতে এই কথা বলবেন? সংস্কার কিভাবে বলবেন? এই দেশের মানুষের চরিত্র নষ্ট করে ফেলছে, এই দেশে কোনো ন্যায়ের রাজনীতি হবে না। আমরা বলছি এগুলি আপনারা বলেন। আপনারা যারা চরিত্র নষ্ট, আপনারা যারা চোর, আপনারা যারা লুটেরা, আপনারা সারা বাংলাদেশের মানুষকে এই চুরির অপবাদ দেন। এই চোরের দলের মধ্যে সমস্ত মানুষকে আপনারা অন্তর্ভুক্ত করে বলতে চান যে এই দেশ চোরের দেশ, এই দেশে বোধহয় কোনো পরিবর্তন সম্ভব না। আমরা বলছি এই দেশ চোরের দেশ না। এই দেশের 18 কোটি মানুষের মধ্যে 18,000 চোর নাই। আপনারা 1800 মানুষ, এই 18 কোটি মানুষের দেশে আপনারা 1800 মানুষ এই দেশকে লুটপাট করে, এই দেশের 18 কোটি মানুষের ট্যাক্সের টাকায় এই দেশের মানুষের টাকা সম্পদ দখল করে নিয়ে আপনারা যারা পাচার করেন, তারা 1800 পরিবার হবেন না বাংলাদেশ। আজকে 1800 মানুষ কিভাবে শাসন করে? ওই একই কায়দায় যে কায়দায় ব্রিটিশরা করত। তারা আইন বানাইছে, তারা পুলিশ বানাইছে, তারা আমলা বানাইছে, তারা বিচারক বানাইছে, এবং তারা আইন বানায়, বিচারক বানায়। তারা যে চুরি করে, তারা যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংক কিনে, তারা যারা জনগণের সম্পদ দখল করে, এই সম্পদ ব্যাংকে দখল জমা রেখে ব্যাংকের টাকা নিয়ে আরেকটা নতুন নতুন ব্যাংক কিনে, এবং কিনতে কিনতে এক একজনের 6টা 7টা 9টা ব্যাংকের মালিক হয়েছে। তারা বাংলাদেশের টাকা পাচার করে তাদের টাকা দিয়ে তাদের চুরির পক্ষে এইখানকার আইনগুলিকে তারা তাদের পক্ষে ব্যবহার করছে। এই আইন বানানোর কাজ করে কারা? এই আইন বানানোর কাজ করছে আপনাদের কাছ থেকে ভোট নিয়ে, এবং পরিবর্তিত ভোট ছাড়া ক্ষমতা দখল করে এই সংসদে বসে প্রতি মিনিটে কোটি কোটি টাকা খরচ হয় যেই সংসদ চালানোর জন্যে। এই সংসদে বসে পবিত্র সংবিধানের কথা বলে, পবিত্র সংসদের কথা বলে এই বাংলাদেশের মানুষের টাকা চুরি করার জন্যে, এবং চুরি করার পরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না, সেই আইন বানানোর জন্যে এইখানকার সংসদ সদস্যরা এই পার্লামেন্টকে ব্যবহার করেছে। আমরা এই পার্লামেন্টের সংস্কার চাই। আমরা এই রকমের আইন বানানোর যে ক্ষমতা, এই ক্ষমতার সংস্কার চাই। এই যে ভোটে গিয়ে টাকা দিয়ে ভোট কিনে নিয়ে তারা বলে যে তারা নাকি ভোট কিনে নিয়ে আসলে সরকার হয়। এই ভোট কেনার যে রাজনীতি, মানুষকে চোর বানানোর যে রাজনীতি, নিজেরা চুরি করে এই চুরির টাকার ক্রিয়ধাংশ, এই লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে তার মধ্যে থেকে 5 টাকা 10 টাকা আপনার লোকদের দিয়ে
তারপরে বলে আমরাও চোর তোমরাও চোর। এই যে চোরেরা যারা সারা দেশকে চোর বানানোর যে রাজনীতি করছে, আমরা এই রাজনীতি সংস্কার চাই। আমাদের মানুষ চোর না। 18 কোটি মানুষ চোর না। 18 কোটি মানুষ চুরি করার জন্য ভোট দেয় না। বাংলাদেশকে আমাদের সন্তানেরা জীবন দিয়ে এই চুরির আইন, এই লুটের আইন, এই আমার টাকায় কেনা বন্দুক, আমার টাকায় কিনা গুলি, আমার সন্তানের উপর ব্যবহার করার যে আইন, আমার সন্তানকে হত্যা করার পরে এই পুলিশকে দায় মুক্তি দেওয়ার যে আইন, এই ম্যাজিস্ট্রেট যারা অর্ডার দিয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার যে আইন, এই আইন করার জন্যে আমার সন্তানেরা জীবন দেয় নাই। এই আইন বদলানোর জন্য আমার সন্তানেরা জীবন দিয়েছে। এই আইন বদলানোর যে রাজনীতি, এই সংসদ বদলানোর যে রাজনীতি, এই ন্যায় বিচার প্রতিষ্ঠার যে রাজনীতি, আদালত বদলানোর যে রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে গত 14 বছর ধরে আমরা আনাচে কানাচে বলার চেষ্টা করে আজকে বাংলাদেশে ঘরে ঘরে সংস্কারের রাজনীতির আলাপটা গিয়েছে, কিন্তু সংস্কার করার পথে এরা প্রতি পদে পদে বাধা দিয়ে যাচ্ছে। আপনারা জানেন আমাদের ঐক্য কমিশনে আমরা যখন বলি বাংলাদেশের আইনে কেউ আসলে 10 বছরের বেশি প্রধানমন্ত্রীগিরি করতে পারবে না, তখন একটি দল এই আইনের বিরোধিতা করতে চায়। আমরা যখন পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলি, তখন একটা দল পরিবারতন্ত্রের পক্ষে কথা বলতে চায়। আমরা যখন ক্ষমতা এক কেন্দ্রে থাকবে না, ক্ষমতাকে আসলে ভারসাম্যপূর্ণ করার জন্য মানুষের মধ্যে ক্ষমতাকে ছড়ায় দিতে হবে, এর জন্য প্রতিষ্ঠানগুলির মধ্যে ক্ষমতাকে হস্তান্তর করতে হবে, এই কথা যখন বলি তখন অনেকে এই আইনের বিরোধিতা করতে চায়। এই সংস্কার তারা করতে চায় না। সংস্কার কমিশনে দেখবেন আমাদের লোকজন সংস্কার কমিশনে যায়, আমি যাওয়ার সময় পাই না, কখনো কখনো যাই, কিন্তু সংস্কার কমিশনে কারা কারা সংস্কারের বিরুদ্ধে কথা বলে, কারা সংস্কারকে আটকে দিতে চায়, এইটা আপনারা লক্ষ্য করবেন। আমরা এক সময় বলেছিলাম, আমাকে নিয়ে যখন হাসাহাসি করতো তখন আমি ওরকম আমাদের কর্মী সবাই এক সময় বলতাম, এরকম দিন আসবে বাংলাদেশে এরা যেরকম বলে আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের কি বিপক্ষের, আপনি পাকিস্তানের পক্ষে না বিপক্ষে, আপনি ভারতের পক্ষে না বিপক্ষে, আমরা বাংলাদেশে এদেরকে জিজ্ঞেস করব তুমি সংস্কারের পক্ষে না বিপক্ষে, তুমি সংস্কারের পক্ষে না বিপক্ষে। তাদের হাসাহাসির দিন শেষ। হাসাহাসির দিন শেষ। আজকে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যেকটা রাজনৈতিক দলকে প্রমাণ দিতে হয় যে তারা সংস্কারের পক্ষে কথা আছে, তারা সংস্কার করতে চায়, তারা পরিবর্তন করতে চায়। যারা পরিবর্তন করতে চায় না, এদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে বাঁচিয়ে দেবে, এই দেশে তাদের জায়গা হবে না। এক দল গেছে জনগণের, জনগণ যারা গুলি করে এখানে থাকতে চেয়েছিল তাদেরকে বুকের রক্ত দিয়ে এখানকার মানুষ বিদায় করেছে। আরেক দল যারা মনে করে সংস্কার না করে আপনাদেরকে ধোঁকা দিয়ে, আপনাদেরকে মার্কার কথা বলে, তাদের মহান নেতার কথা বলে আপনাদেরকে ব্যবহার করে আগামী 53 বছর বাংলাদেশকে একই পথে যারা রাখতে চায়, আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এবার এদেরকে ভোটের মাধ্যমেই, ব্যালটের মাধ্যমেই বিদায় করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে 53 বছরের যে রাজনীতি ছিল, এই রাজনীতিকে আমরা বিদায় করেছি। বাংলাদেশে আজকে আর এই তর্ক হয় না শেখ মুজিবুর রহমান বড় নাকি জিয়াউর রহমান বড়। বাংলাদেশে এই তর্ক হয় না যে জিয়াউর রহমান ঘোষক নাকি আসলে শেখ মুজিবুর রহমান ঘোষক। বাংলাদেশের তর্ক হয় বাংলাদেশের পুলিশ কেমন হবে, বাংলাদেশের সংসদ কেমন হবে, বাংলাদেশের ভোট কেমন হবে, বাংলাদেশের নির্বাচন কেমন হবে। আজকে বাংলাদেশের তর্কের বিষয় হচ্ছে এগুলি। এইভাবে যেরকম আমরা রাজনীতিকে ঘুরিয়ে দিয়েছি, একই কায়দায় বাংলাদেশকে আগামী 5 বছরের ভেতরে আমরা বাংলাদেশে এই রাজনীতি প্রতিষ্ঠা করে ছাড়বো। ইনশাল্লাহ এই রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। সারা বাংলাদেশে কি হবে জানি না,
একটা কথা আপনাদের আমি বলতে চাই, এই কথা বলে আমি কথা শেষ করতে চাই। এইখানকার বাজিতপুরের মানুষ কেউ আওয়ামী লীগ করতে পারেন, কেউ বিএনপি করতে পারেন, কেউ জাতীয় পার্টি করতে পারেন, জামাত করতে পারেন, যে পার্টি করেন এইটা নিয়ে আমার কোনো কথা নাই, কারণ এগুলি কোনো রাজনৈতিক দল না। এই প্রত্যেকটা দল আপনাদেরকে ব্যবহার করে আপনাদেরকে যৎসামান্য ক্ষমতার অংশ দেয়, টাকার অংশ দেয়, সুযোগের অংশ দেয়, দিয়ে আপনার ছেলেকে আপনার ভাইয়ের ছেলের বিরুদ্ধে দাঁড় করায়, আপনাকে আপনার ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করায়, আপনাকে আপনার এলাকার মানুষের বিরুদ্ধে দাঁড় করায়, আপনার চরিত্রকে তারা কলুষিত করে যাতে চোরদের চরিত্র নিয়ে আপনি কথা বলতে না পারেন। এই রাজনীতি যারা করেন এই সমস্ত দলের নেতাদের আমি বলতে চাই, প্রত্যেকটা দলে যারা যে দলেই করেন না কেন, প্রত্যেকটা দলের মধ্যে দুই রকমের মানুষ আছে। এই দলের ভিতরে জালিম আছে, এই দলগুলির ভিতরে মজলুম আছে। আওয়ামী লীগের ভিতরে এরকম মানুষ আছে, আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে। বিএনপির ভেতরে এরকম মানুষ আছে, বিএনপির জালিমদের দ্বারা নির্যাতিত হয়। এইরকম সমস্ত দলে আছে। আমরা বলি আমরা এরকম দল করি না। আমরা বাংলাদেশে বিশেষত বাজিতপুরে এই দল যারাই যেটাই করেন না কেন, আমরা জালিমদের বিরুদ্ধে আমরা মজলুমদের দল করি, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের দল করি। আপনি আওয়ামী লীগের হইতে পারেন, আপনি বিএনপির হইতে পারেন, আপনি জাতীয় পার্টির হইতে পারেন, আপনি যদি এই দেশের স্বার্থে কথা বলেন, আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন, আপনি যদি এই রাষ্ট্রের সংস্কার চান, আপনি যদি বাংলাদেশের এই কৃষকের পক্ষে, এই শ্রমিকের পক্ষে, এই জেলের পক্ষে, এই ক্ষেত মজুরের অধিকারের পক্ষে, আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যতের পক্ষে থাকেন, তাহলে বাংলাদেশে আপনাকে রাষ্ট্রের সংস্কারের পক্ষে থাকতে হবে। সেই সংস্কারের পক্ষে যদি আপনারা থাকেন, সারা বাংলাদেশে আমি যখন ছুটে বেরিয়েছি আপনাদের তেমন কোনো সহায়তা চাই নাই, কিন্তু আগামী রাজনীতি অনেকাংশে পার্লামেন্টের দ্বারা নির্ধারিত হবে। সেই জন্যে আমরা আমাদের তরুণ বয়সে যখন লড়াই করছি ভোটে আসি নাই, কিন্তু আজকে ভোটে আসার চিন্তা করি যে আজকে যদি আপনারা এই বাজিতপুর নিকলির মানুষ, আমি এটা আপনাদেরকে কথা দিতে পারি, আপনারা যদি আমাদেরকে পার্লামেন্টে পাঠান, আগামী 5 বছরের ভেতরে এইবার যদি আমাকে 1 সিটও পাঠান, আগামী 5 বছরে আমরা 151 সিট নিয়ে বাংলাদেশে আমরা সরকার গঠন করব। বাংলাদেশের সরকার হবে বাজিতপুর নিকলির রাজনীতির সরকার, বাংলাদেশের সরকার হবে সংস্কারের সরকার। এবং এই রাজনীতি আপনারা ইচ্ছা করলে নির্ধারিত করতে পারেন, আগামীর বাংলাদেশ নির্ধারিত করতে পারেন, সংস্কারের পথে যাবে, আপনার পক্ষে যাবে, কৃষকের পক্ষে যাবে, মেহনতি মানুষের পক্ষে যাবে, নাকি ওইসব লুটেরা, ওইসব দড়িবাজ, ওইসব পাচারকারীদের পক্ষে দেবেন। বাজিতপুরের মানুষের উপরে ঐতিহাসিক দায়িত্ব এসে দাঁড়িয়েছে। আপনারা যে দল করেন না কেন, যেই দলেই আপনি থাকেন না কেন, আপনার যদি বিবেক থাকে, আপনি যদি আপনার সন্তানের ভবিষ্যৎকে এই দেশে আসলে একটা নিরাপদ জায়গায় দেখতে চান, তাহলে আমরা অনুরোধ করব, রাষ্ট্র সংস্কার আপনি রাজনীতি হিসাবে করেন বা না করেন, রাষ্ট্র সংস্কার যদি আপনার পক্ষে কথা বলে, আপনি আপনার দলের মধ্যে এই কথাটা বলেন। আপনার আমাদের দলে আসার দরকার নাই। আপনি যদি মনে করেন আমরা আপনাদের পক্ষে কথা বলতেছি, তাহলে আমি বলি আপনার দলের মধ্যে আপনি যে দল করেন সেই দলের ভিতরে না এটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তাহলেই বাংলাদেশ রক্ষা পাবে। এবং সেই রক্ষা পাওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা নেবেন। আমাদের এই এলাকার মানুষ 72 থেকে 75 পর্যন্ত পিরিজপুরের মানুষ এইখানে নকশালীদের সাথে থেকে জীবন দিয়েছে, এইখানে এরশাদ বিরোধী লড়াই করেছে, হাসিনা বিরোধী লড়াই করেছে। আগামীতে বাংলাদেশে ন্যায় প্রতিষ্ঠার যে লড়াই সংগ্রাম, বাংলাদেশে আসলে কৃষকের রাজত্ব, শ্রমিকের রাজত্ব, সাধারণ মানুষের, এই ইকবাল ভাইয়ের ভাষায় এই আমাদের যারা নাগরিক, এই নাগরিকদের মালিকানা, নাগরিকের রাষ্ট্রের উপরে রাষ্ট্রের সম্পদ এবং রাষ্ট্রের ক্ষমতার উপরে নাগরিকের যে মালিকানা, এই মালিকানা প্রতিষ্ঠার যে রাজনীতি, এই রাজনীতিকে যদি বাজিতপুরে আপনারা প্রতিষ্ঠিত করতে পারেন, এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এই কথা আপনাদেরকে আমি বলে দিতে পারি। এই কথা বলে সেই লড়াইয়ে আপনারা থাকবেন। আপনারা যারা ছিলেন এখানে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে পিরিজপুরের মানুষকে আরেকবার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার পরে বোধহয় এখানে মিলাদ আছে এবং মিলাদের পরে আপনাদের জন্য সামান্য